আজ আমি যে ভয়ঙ্কর ভয়ের ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনায় শুধু আপনারা ঘটনাটা শুনবেন তাই নয়, সেই ঘটনারই ২-৩টে অত্যন্ত ভয়ঙ্কর ছবি আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। যেই ছবিগুলো দেখার পরে আমি কিন্তু প্রচণ্ডই একটা আনক্যানি ফিলিংস পেয়েছিলাম। এবং আমার মনে হয় আজকে এই ঘটনাটা যারা শুনবেন এবং সেই ঘটনার সাথে যে ৩টে ছবি আমি আপনাদেরকে দেখাবো, সেই ছবিগুলো দেখার পরে আমি শিওর আপনাদেরও প্রচণ্ড একটা আনক্যানি ফিলিংস কিন্তু আসতে পারে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি পসিবল হয় প্লিজ আপনারা আমাদের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই এই ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আর আমাদের এই ভূত ভগবান চ্যানেলের নতুন নিবেদন, আমাদের নতুন ইউটিউব চ্যানেল দ্য বং শপার, এই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের প্রকৃতি, বাড়িঘর, রাস্তাঘাট, দোকান পাশারে কী কী পাওয়া যায় সেগুলোই আমি তুলে ধরি। তো যদি ভালো লাগে ওই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো এবারে আমি আজকে চলে যাব সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে সৌগতবাবু লিখে পাঠিয়েছেন। উনি ঘটনাটা পুরো লিখেছেন এবং ঘটনা সম্পর্কিত কয়েকটা ছবিও পাঠিয়েছেন, যে ছবিগুলো কিন্তু ভীষণ রকমভাবে ভয়ের। তো আমি ঘটনাটা আপনাদেরকে বলবো এবং ঘটনাটা বলার মাঝখানে আমি স্ক্রিনে ওই ৩টে ছবি পরপর রাখবো, যেটা আপনারা এই ঘটনার সাথে সম্পর্কিতই, যেটা আপনারা দেখতেও পাবেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আমি ঘটনা সম্পর্কিতই কয়েকটা কথা আপনাদেরকে একটু বলে নিই, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। সৌগতবাবু দীর্ঘ ৬ বছর আমেরিকায় কর্মসূত্রে ছিলেন। তো সেই সময় উনি কাজের সাথে সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে খুব ভালোবাসতেন এবং যা হয় কিছু কিছু মানুষ তো খুব অ্যাডভেঞ্চার প্রিয় হয়, তো সৌগতবাবু কিন্তু সেরকমই একজন মানুষ। তো কাজের ক্ষেত্রে কাজ করতে করতে ৬ বছর পরে উনি যখন আস্তে আস্তে বুঝতে পারলেন যে ওনাকে আমেরিকাতেই সেটেল করতে হবে, তো সেই জন্য উনি যেখানে কাজ করতেন নর্থ ক্যারোলিনা, সেখানেই উনি যেহেতু ওনাকে এখন পাকাপাকিভাবে আমেরিকাতেই থাকতে হবে ফ্যামিলি নিয়ে, তো এখানে যেহেতু ভাড়া প্রচণ্ড বেশি, রেন্ট যদি থাকতে হয় তো সেই রেন্ট কিন্তু অনেক বেশি পড়ে। তো বুঝতেই পারছেন যে লং টার্মে এভাবে রেন্ট দিয়ে থাকাটা একটু প্রবলেমেরই। তো সেই জন্য উনি একটু সস্তার দিকে বাড়ি খুঁজতে থাকেন। এবার প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা বাড়ির দাম রয়েছে সেখানকার মার্কেট ভ্যালু অনুযায়ী। তো নর্থ ক্যারোলিনায় উনি আর কি যেখানে বাড়িগুলো দেখা শুরু করলেন, যেখানে আর কি বেশ পশ এলাকা, যেখানে প্রচুর অ্যাপার্টমেন্ট সোসাইটিস রয়েছে, এই সমস্ত জায়গায় যখন উনি বাড়ি দেখা শুরু করলেন, তো উনি দেখলেন যে সেখানে মোটামুটি আর কি ওনার যেরকম রিকোয়ারমেন্ট রয়েছে, যেরকম এই কটা বেডরুম থাকতে হবে, এই কটা ওয়াশরুম থাকতে হবে, একটু স্পেসিয়াস হবে, এরকম জায়গা দেখতে দেখতে উনি দেখলেন যে মোটামুটি $1 মিলিয়ন মতো সেই বাড়িগুলোর দাম পড়ছে। আর যেগুলো তার থেকে একটু কম দাম সেগুলো স্পেসও অনেকটা কম। তো ওনার কাছে তো এত বাজেট নেই যে এত টাকা খরচা করে উনি নর্থ ক্যারোলিনায় বাড়ি কিনবেন। তো তার জন্য উনি মাঝখানে প্রচুর বাড়ি খোঁজাখুঁজি করছিলেন ঠিকই, কিন্তু তারপরে উনি ভাবলেন যে ঠিক আছে, এটা আমার পক্ষে সম্ভব নয়, তো আমি এখানে যতদিন পারবো ভাড়াই থাকবো, তারপরে যখন আমার কাজকর্ম শেষ হয়ে যাবে আমি ইন্ডিয়া ব্যাক করে যাব। তো সেভাবে আরও একটা বছর কেটে যায় এবং উনি ওনার যারা আর কি কলিগ ছিল, আরও আশেপাশে চেনা পরিচিত যত মানুষ ছিল, তো সবাই ওনাকে জিজ্ঞেস করতো যে কি তুমি তো বাড়ি খুঁজছিলে, তুমি কি বাড়ি পেয়েছো? তো উনি বলছেন যে হ্যাঁ, বাড়ি তো অনেক রয়েছে, অ্যাপার্টমেন্ট রয়েছে, কিন্তু যা দাম আমার পক্ষে এত টাকা দিয়ে এখানে বাড়ি ঘর কেনা আমার পক্ষে একটু প্রবলেম, তো এই জন্য আমি আর দেখছি না। কিন্তু দেখবেন প্রত্যেকটা মানুষেরই তো একটা সুপ্ত ইচ্ছে, বাসনা সবই থাকে। তো সৌগত বাবুরও কিন্তু এরকমই একটা ইচ্ছে ছিল যে উনি বাড়ি কিনবেন। এবার ওনার এক ছেলে রয়েছে, ওনার স্ত্রী রয়েছে, তো ৩ জনে মিলে বছরের পর বছর ধরে ভাড়া বাড়িতে থাকা, সেই ভাড়া টাকাটাও অনেক অনেক বেশি। আমেরিকায় যদি মোটামুটি একটু ভালো যদি ঘর হয় সেটা কিন্তু প্রায় $2,000, 2,000, $2,500, $3,000 এরকম ডলার করে। তো
ওনার স্ত্রীর সাথে একদিন উনি এই বিষয় নিয়ে কথা বলছিলেন, তো তখন ওনারা ভাবলেন যে এভাবে আরও কত বছর থাকতে হবে পুরো চাকরির লাইফটা অবধি, তো অনেক টাকা এভাবে রেন্টেই বেরিয়ে যাবে। তো তখন উনি এবং ওনার ওয়াইফ দুজনে মিলে আলোচনা করলেন যে ওনাদের যেহেতু গাড়ি ছিল, তো ভাবলো যে আমাদের মানে মেন সিটি থেকে যদি আমরা একটু দূরে থাকি, যেটা হয়তো অতটা পশ এলাকা নয়, সেখানে গাড়ি করে যাতায়াত করাই যাবে, অফিস হোক স্কুল হোক। তো ভাবলো যে ঠিক আছে, সেখানে যদি আমরা দামটা একটু কম পাই তাহলে সেরকমই কোনো বাড়ি আমরা নিতে পারি। তো সৌগতবাবু ভাবলেন যে বাহ, এটা তো একটা বেশ ভালো কথা, এভাবেও তো আমরা চিন্তা করতে পারি। সবসময় যে আমরা যেখানে ভাড়া রয়েছে, মানে ওনারা আর কি যেখানে ভাড়া থাকতেন, সেটা কিন্তু খুব পশ এলাকা ছিল, আর প্রচুর ইন্ডিয়ানস রয়েছে আশেপাশে, বাজার ঘাট সমস্ত কিছু, স্কুল সবই ওই জায়গাটার মধ্যে। তো ওনারা ভাবলাম যে ঠিক, এরকম একটা পশ জায়গায় নিতে গেলে দাম তো পড়বেই, তাহলে আমরা একটুখানি মানে মেন সিটি থেকে একটু দূরে আমরা কোথাও বাড়িঘর দেখি। তো এই চিন্তা করে উনি ইন্টারনেটে মানে ওই এলাকারই একটু দূরে দূরে জায়গায় উনি বাড়িঘর সার্চ করতে থাকলেন। এবার ইন্ডিয়াতে যেরকম বাড়িঘর সার্চ করার নির্দিষ্ট সাইটস রয়েছে, আমেরিকাতেও কিন্তু রয়েছে, অনেক রয়েছে। তো উনি এরকম বিভিন্ন সাইটে ঢুকে ঢুকে ওনার আর কি যে যে এরিয়াগুলো মনে হচ্ছে যে এখানে থাকা যেতে পারে, সেগুলো কিন্তু মেন সিটি থেকে বেশ 25-30 মাইল 40 মাইল দূরে। ঠিক আছে, এবার গাড়ি যেহেতু আছে, আর আমেরিকায় গাড়ি ছাড়া চলাটা একটু প্রবলেমই, তো সবার কাছেই মোটামুটি গাড়ি থাকেই। যারা একদম পশ এলাকায় থাকে তাদের হয়তো অতটা গাড়ি প্রয়োজন হয় না, পাবলিক ট্রান্সপোর্টেও তাও হয়ে গেলেও যেতে পারে, বাট মোটামুটি গাড়ি কিন্তু লাগে। তো ওনার কাছে গাড়ি ছিল, তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমি একটু দূরেই না হয় থাকবো, অ্যাটলিস্ট যদি সেখানে আমি অল্প টাকায় কিছু বাড়ি পাই। তো উনি সেই চিন্তা করে উনি বাড়ি খোঁজা শুরু করলেন। এবার বেশ কিছু উনি প্রপার্টিজের খোঁজ পেলেন, যেগুলো মোটামুটি ওই 30-40 মাইল দূরে মেন সিটি থেকে। এটা কিন্তু আমি নর্থ ক্যারোলিনার কথা বলছি, এটা একটা স্টেট, তো সেখানকারই। উনি তখন ভাবলেন যে ঠিক আছে, উনি পয়েন্ট আউট করে রাখলেন যে এই প্রপার্টিগুলো উনি গিয়ে ভিজিট করবেন। তো উনি উইকেন্ডে যেতেন, ওনার ওয়াইফকেও নিয়ে যেতেন, বাচ্চাকেও নিয়ে যেতেন। তো ওনারা মোটামুটি একটা ওনাদের শিডিউল করে রেখেছিলেন যে আমরা যে যে বাড়িঘরগুলো ভালো লাগবে মোটামুটি আমরা সেগুলো দেখতে যাব। তো দেখতে গেছেন। তো দেখতে গিয়ে 2-3টে ওনারা বাড়ি দেখেছেন, যেগুলো আর কি মোটামুটি আর কি অপেক্ষাকৃত কম দাম, কিন্তু দেখছে যে ভালো, কিন্তু কোনো কারণে ওনাদের বাড়িগুলো ঠিক পছন্দ হচ্ছিল না। মানে একটা হয়তো দেখা যাচ্ছে যে খুব মানে নিচে যে হল যে রুমটা সেটা বিশাল বড়, কিন্তু বেডরুমগুলো একটু ছোট হয়তো, বা কোনো একটা বাড়ি খুব সুন্দর কিন্তু পুরো বাড়িটাতে একটাই বাথরুম রয়েছে। তো ওনাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে অ্যাটলিস্ট বাড়িতে দুটো বাথরুম তো থাকতেই হবে। তো এরকম করে ওনারা যখন মানে যে যে বাড়িগুলো আর কি ওনারা দেখছিল, বাড়িগুলো ভালো হলেও কোনো না কোনো একটা কারণে ওনাদের মনে হচ্ছিল যে বাড়িটা ঠিক নেই। আর দামটাও মানে অপেক্ষাকৃত কম, বাট সেটাও তো খুব কম নয়। সেটা মানে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে তো প্রচুর টাকা, ইভেন ইউএস ডলারেও সেটা ভালোই দাম। তো তখন ওনারা ভাবছে যে আবার এই বাড়িটা এত টাকা দিয়ে কিনবো, আবার নতুন করে নিজেদেরকে প্ল্যান চেঞ্জ করে বাথরুম করতে হবে। তো ওনারা সেটা করতে চাইছিলেন না। তো এরকম করে 2 মাস 3 মাস 4 মাস ধরে ওনারা প্রচুর প্রচুর বাড়ি দেখলেন, প্রচুর অ্যাপার্টমেন্টস দেখলেন, বাট কোনোটাই ওনাদের সেরকম করে ভালো লাগছিল না, বা যেগুলো ভালো লাগছিল সেগুলোর দামটা অনেকটাই বেশি। তখন ওনারা আবার চিন্তা করলেন যে এত দাম দিয়েই যদি থাকবো তাহলে এতটা দূরে থাকবো কেন, তাহলে আমি মেন সিটির কাছাকাছি থাকবো, যেখানে অফিস কাছে হবে, স্কুল কাছে হবে, বাজারঘাট কাছে হবে। তো এরকম করে ওনাদের খোঁজা চলছিল, বাট ওনারা একটুখানি ডিমোটিভেট হয়ে গেছিলেন যে হয়তো এখানে পাওয়া যাবে না, বা যদি কিনতেও হয় আরও বাজেট বাড়িয়ে আমাদেরকে কিনতে হবে। তো এরকমই যখন বিভিন্ন চিন্তা ভাবনা চলছে, তো সেই সময় উনি হঠাৎ করেই মানে ওই বিভিন্ন সাইটে যে উনি মানে প্রোফাইল বানিয়ে রেখেছিলেন, যেহেতু উনি খুব ফ্রিকোয়েন্ট সার্চ করতেন বাড়ি, তো সেখান থেকে ওনার কাছে একটা ইমেল আসে যে একটা নতুন প্রপার্টি লিস্টিং হয়েছে সেই ব্যাপারে দেখার। তো উনি প্রত্যেকটা এরকম করে দেখতেন। তো দেখতে দেখতে যখন উনি বহুদিন হয়ে গেছে, বেশ 2-3 মাস হয়ে গেছে, 3-4 মাস হয়ে গেছে, কিছুই হচ্ছে না। তো এরকম সময় যখন ওনার কাছে আরেকটা এরকম ইমেল আসে, তো সেটাকেও উনি অতটা প্রথমে পাত্তা দেয়নি, যে ঠিক আছে আবার একটা ইমেল এসছে, ঠিক আছে উইকেন্ডে দেখবো। ইমেলটা খুলে উনি ইমেলটা খোলেনি। তো সৌগতবাবু যেটা লিখেছেন যে যেদিন ইমেলটা এসে তার প্রায় 3-4 দিন পরে এক উইকেন্ডের সকালবেলা, স্যাটারডে সকালবেলা উনি কফি খেতে খেতে ইমেলটা খোলেন। ইমেলটা যখন উনি খোলেন, খুলে প্রথমেই যে জিনিসটা উনি দেখেন সেটা হচ্ছে প্রাইস, মানে ওই যে প্রপার্টিটা লিস্টিং হয়েছে
সেটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল একটা বাংলো বাড়ি। তো প্রথমে দেখেন যে প্রাইসটা ভীষণই লুক্রেটিভ, বেশ সস্তা, মানে অনেকটাই সস্তা বলা যায়। তারপরে উনি বাড়ির যে প্রায় 8-10টা ছবি দেয়া ছিল, তো সেই 8-10টা ছবিও উনি দেখে নেন। তো দেখার পরে উনি দেখছেন যে বাড়িটা একটা বিশাল বাড়ি। তিনটে সেই মানে বাড়িটায় বেডরুম রয়েছে 4টে, বিশাল বড় বড় বেডরুমের সাইজ। 3টে রয়েছে ওয়াশরুম। আর পুরো বাড়িটা না একদম সুন্দর কাঠের কারুকার্য করা, খুব সুন্দর। একটা বিশাল বড় খোলা বারান্দা রয়েছে। কিন্তু একটাই যেটা প্রবলেম পুরো বাড়িটার মধ্যে, সেটা হচ্ছে যে বাড়িটার আশেপাশে প্রচুর গাছ রয়েছে। মানে বাড়িটা না একটা বিশাল বড় লটের উপরে, হ্যাঁ, মানে প্রায় 0.5 একর জমির উপরে বাড়িটা। তাহলে বুঝতেই পারছেন কতটা বড় জায়গা। 0.5 একর জমির উপরে বাড়িটা, এবং বাড়িটার আশেপাশে প্রচুর গাছ রয়েছে। এবং গাছগুলোর মধ্যে বেশ কিছু গাছ একদম শুকনো হয়ে গেছে, মানে মেনটেন্যান্স নেই, অনেকদিন যে কেউ থাকে না সেটা বোঝা যাচ্ছে। আর বাড়ির যে ওই বারান্দার যে খোলা জায়গাটা রয়েছে, সেই জায়গাটা একটু ধুলো ঠুলো পড়ে গেছে। মানে লিস্টিং করা হয়েছে যে ছবিগুলো দিয়ে, কারেন্ট যে পিকচারগুলো দিয়ে, সেটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে বাড়িটা খুব সুন্দর, কিন্তু বহুদিন বাড়িটায় কেউ থাকেনি, সেভাবে মেনটেন্যান্স হয়নি। কিন্তু বাড়িটার মানে বেডরুমের ভিতরে, তারপরে বারান্দার জায়গাটায় খুব সুন্দর কাঠের কাজ করা, একদম অরিজিনাল মোটা মোটা খুব ভালো কোয়ালিটির কাঠ দিয়ে বাড়িটা বানানো। ইভেন বাড়ির একতলা থেকে দোতলা যাওয়ার যে সিঁড়িটা রয়েছে, সেই সিঁড়িটাও কিন্তু একদম মানে ওই ভিন্টেজ উডেন ওয়ার্ক করা যেরকম হয়, ঠিক সেরকম একটা কাঠের সিঁড়ি। মানে অদ্ভুত সুন্দর, এক কথায় বলা যায়। তো উনি না মানে প্রথমে যখন এই ছবিটা দেখেন, ওইরকম একটা উইকেন্ডের সকালে, উনি ওনার স্ত্রীকে ডাকেন যে দেখো দেখো, এটা বাড়ির একটা খোঁজ পেয়েছি, এরকম ইমেল এসছে, একবার দেখো বাড়িটা। তো ওনার স্ত্রী যখন ওই ছবিগুলো দেখে, ওনার স্ত্রী বলছে বাহ, এত বড় একটা প্রপার্টি, এত সুন্দর। হ্যাঁ, একটু মেনটেন্যান্স কম হয়েছে হয়তো আমাদের, মানে যে মানে তখন তো ওনারা জানে না যে ওনারা কিনবে। তো বলছে আমরা যদি বা যেই কিনুক বাড়িটা, তাকে হয়তো একটু ছোটোখাটো কাজ করতে হবে, কিন্তু এত বড় একটা লট নিয়ে এত সুন্দর বাড়ি, আর প্রাইসটাও ভীষণই কম। তো ওরা বলছে যে চলো একবার দেখে আসি। তো সৌগতবাবু প্রথমে বলছে যে দূর, এই এতগুলো বাড়ি দেখলাম, এত এত দেখলাম, পরে আমরা গিয়ে জানতে পারলাম যে অমুকের একটা এক্সট্রা কস্ট আছে, তমুকের একটা এক্সট্রা কস্ট আছে, হয়তো দেখা যাবে যে এখানে যেটা লিখেছে হয়তো দেখা যাবে প্লট সাইজ কম, বা হয়তো বলবে যে পুরো বাড়িটা হয়তো বিক্রি নেই, হয়তো হাফ পোর্শনটা বিক্রি। বলছে ছাড়ো, এই বাড়িটা কিন্তু বেশ অনেকটা দূরে, মানে এর আগে ওনারা যে যে জায়গাগুলোয় বাড়ি দেখেছে তার থেকেও এই বাড়িটা কিন্তু আরেকটু দূরে। তো সৌগতবাবু প্রথমেই বলে দেয় যে না, এই বাড়িটা দেখতে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু মানে দেখে বেশ ভালো লাগলো, ছবি এই অবধি, এত সুন্দর কাঠের কারুকার্য করা, কাজ করা, পুরো কাঠের ইন্টিরিয়ার। মানে আমেরিকাতে যেখানে মানে বেশিরভাগ বাড়ি কিন্তু কাঠের, ইভেন আমরা যেখানে থাকি সেটাও কিন্তু পুরোটাই কাঠের। বাট স্টিল ওখানে না মানে যেহেতু দোতলা, পুরো একটা ইটসেলফ একটা স্ট্যান্ড অ্যালোন বাড়ি, ফলে কাঠের ওই কাজগুলো, ওই কাঠের সিঁড়ি ফিরিগুলো খুব সুন্দর দেখতে আর কি। তো মানে সৌগতবাবু প্রথমে নাই করে দেন, কিন্তু ওনার বউ বলে যে দেখো, আমরা তো এত এত জায়গায় ঘুরলাম, প্রত্যেক উইকেন্ডে আমরা এই 3 মাস ধরে প্রচুর জায়গায় বাড়ি দেখেছি, আমাদের ভালো লাগেনি, এত জায়গাতে তো গেলামই, চলো একটা মনে করো যে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি, সেই মনে করে চলো, তুমি অত সিরিয়াসলি যেও না। তো এরকম যখন ওনার ওয়াইফ প্রচণ্ড জোরজার করে, তো উনিও ভাবলো যে ঠিক আছে, এত জায়গায় যখন গেছি এখানেও চলে যাই, কি আছে, গিয়ে দেখে আসি, অসুবিধে তো কিছু নেই। তো পরের উইকেন্ডে উনি মেল থেকে রিপ্লাই করেন, এবং যারা আর কি যে কোম্পানি থেকে আর কি ওই প্রোডাক্ট মানে মানে ওই প্রপার্টিটা লিস্ট করেছিল, তো তাদের একজন বলে যে ঠিক আছে, আপনারা নেক্সট সানডে চলে আসুন, আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে, আপনাদেরকে বাড়িটা দেখিয়ে দেবে। তো বাড়িটায় ওনারা দেখতে চলে যান। এবার যখন ওনারা বাড়িটা কাছে আসছে, মানে গুগল ম্যাপটা অন করে তো ওনারা আসছে, তো যখন ওনারা বাড়ির মোটামুটি কাছাকাছি চলে এসে তখনও বাড়িটা দেখা যাচ্ছে না। তো ওনারা বুঝতে পারছে যে ওনারা মেন সিটি থেকে তো অনেকটা চলে এসেইছে, কিন্তু যে জায়গায় বাড়িটা, সেই জায়গাটা কিন্তু একদম শান্ত নিরিবিলি একটা জায়গা। মানে মেন রাস্তা থেকে অনেকটা ভিতরে এসে তারপরেও বেশ কিছুটা ওনাকে গাড়ি চালাতে হয়েছে, এবং সেই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা, মানে আশেপাশে কিচ্ছু নেই, শুধু বড় 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 পাইন গাছ রয়েছে। এবং তার ঠিক পরে মানে
ওই জায়গাটা আসার আগে বোঝাই যাচ্ছে না যে ওইখানে একটা বাড়ি থাকতে পারে, মানে এত বড় বড় গাছ রয়েছে। তো সেই জায়গা থেকে কিছুটা পেরিয়ে এসে দেখছে দূর থেকে বাড়িটা দেখা যাচ্ছে। আর এই বাড়িটা যেটা না, সেই বাড়িটা আপনারা, আমি কিছুক্ষণ পরে ছবি দেব, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাড়িটা অদ্ভুত দেখতে, অদ্ভুত সুন্দর। যাই হোক, তো ওনারা মোটামুটি কাছাকাছি যখন চলে আসে, তো ওই যে রিপ্রেজেন্টেটিভ ছিল, তো তাকে কল করা হয়। তো সে বলে যে হ্যাঁ আমি আছি, আপনারা চলে আসুন। তো ওনারা আলটিমেটলি, সৌগতবাবু, ওনার ওয়াইফ, ওনার বাচ্চা যায়নি, ওনার বাচ্চা একটা পাশে একজন পরিচিত ছিল, তো তার ওখানে ছিল বাচ্চাটা। তো ওনারা দুজনেই গেছিলেন বাড়িটা দেখতে। তো উনি যেটা লিখেছেন ইমেলে, যে ওনারা যখন বাড়িটায় ঢোকেন একটা অদ্ভুত রকমের একটা, মানে ওনাদের ফিলিংস হয়। মানে ফিলিংসটা যেটা, মানে অদ্ভুত রকমের ফিলিংস বলতে উনি যেটা বোঝাতে চেয়েছেন, যে যে মুহূর্তে উনি বাড়িটার মধ্যে ঢোকেন ওনার মনে হয় যে বাড়িটার মধ্যে যেন মানে অনেক দিন কোনো মানুষ ঢোকেনি, এবং প্রত্যেকটা জিনিস যেন একটু খুশি হচ্ছে যে কোনো মানুষ ঢুকছে বলে, একটা জায়গায় যে একটা অরার ডিফারেন্স হয়, ঠিক সেরকম ওনাদের মনে হয়। ঘরের ভিতরটা খুবই সুন্দর, বিশাল জায়গা, ঘরের হল ঘরটা বলছে বিশাল বড়, প্রচুর বড়। তার সাথে একটা বিশাল বড় কিচেন, মানে কিচেনটা হচ্ছে প্রায় 30 ফুট বাই 30 ফুটের হচ্ছে একটা কিচেন। তার মানে আপনারা বুঝে নিন যে 30 ফুট বাই 30 ফুটের কিচেন যদি হয়, তাই সেই কিচেনটা কতটা বড় হতে পারে। আর বেডরুমগুলোও প্রচুর বড় বড়। তো ওনারা দেখলেন, তো একতলাটায় একটা বেডরুম ছিল, বিশাল একটা হল ঘর, একটা কিচেন ছিল। তো বলছে যে বাড়িটা অদ্ভুত দেখতে, এবং বাড়ির আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে। তো এটুকু উনি বুঝতে পারলেন যে নিচে, মানে নিচের যে জায়গাটা রয়েছে, নিচের যে ফ্লোরটা, সেখানে বহুদিন আগে রং হয়েছিল, বহুকাল রং হয়নি, রং কোথাও চটে চটে গেছে। যে মেঝেটা রয়েছে, সেই মেঝেতে একটু কিছু কিছু জায়গা খারাপ হয়ে গেছে, সেই মেঝেটাকে ঠিক করতে হবে। তো এরপরে ওনারা ওই যে সিঁড়িটা, যে সিঁড়িটার ছবি ওনারা দেখেছিলেন, তো সেই সিঁড়িটা দিয়ে যখন মানে ওনারা উঠছেন, তো তখন ওরা বাড়ির, মানে ওই সিঁড়িটার কাছে এসে বুঝতে পারে যে ছবিগুলো ওনারা ওই ইমেলে দেখেছিলেন, যে মানে প্রপার্টিটা লিস্টিং হওয়ার সময় ওনারা যে ছবিগুলো দিয়েছিল, সেই ছবিগুলো না বেশ কিছুদিন আগের ছবি। মানে ওই ছবিতে বাড়িটাকে যেরকম লাগছিল, মানে সেমই বাড়ি, এমন নয় যে অন্য কোনো বাড়ির ছবি দিয়েছে, সেটা নয়, বাট ছবিতে বাড়িটাকে খুব ব্রাইট লাগছিল, কালারগুলো বেশ ডিপ লাগছিল, কিন্তু অ্যাকচুয়ালি বাড়িটা সেম, ভিতরে প্রচুর জায়গা, সেসব নিয়ে কোনো ভুল নেই, কিন্তু বাড়িটা না একটু ডাল, মানে কালারটা একটু ফেড হয়ে গেছে, অনেকটাই ফেড হয়ে গেছে। যে ফ্লোরটা, সেই ফ্লোরের কিছু কিছু জায়গা একটু একটু খারাপ হয়ে গেছে। ইভেন যে সিঁড়িটা, সেই সিঁড়িটা কাঠের, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বোঝা যাচ্ছে যে বহুদিন পলিশ হয় না। যাই হোক, তো পুরো কাঠের সিঁড়ি, ওরকম কাঠের সিঁড়ি এক একটা করে ধাপ ধাপ করে ওনারা উঠছেন, একটা কাঠের সিঁড়িতে আওয়াজ হচ্ছে, মানে একটা পুরো ভিনটেজ ফিলিংস আর কি। মনে হচ্ছে একটা বহু বছরের পুরনো কোনো ক্যাসেল হোক, বা একটা পোড়ো বাড়ি টাইপের, কিন্তু খুব পশ পোড়ো বাড়ি, সেরকম একটা কোথাও যে ঢুকছে, সেটা একটা ফিলিংস আসে ওনাদের। তো ওনারা যখন বারান্দাটায় যায়, তো বারান্দায় গিয়ে দেখছে যে বিশাল একটা খোলা বারান্দা, আর সেই বারান্দার সামনে প্রচুর মানে গাছের আর কি পুরনো ডালপালা শুকিয়ে সমস্ত পড়ে রয়েছে, মানে বহুদিন যে বন্ধ অবস্থায় ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সিঁড়িটার কাছে একটা, মানে যেহেতু কাঠের সিঁড়ির উপর দিয়ে যদি আপনি চলাচল করেন, দেখবেন একটা কিন্তু ধাপ ধাপ আওয়াজ হয়, মানে হয়তো আপনি খুব আস্তে আস্তেই পা ফেলছেন, তবুও কিন্তু যেহেতু কাঠের পুরোটা, তার কিন্তু একটা আওয়াজ ভালোই আসে। তো সব কিছু মিলিয়ে ওনারা যখন বাড়িটা দেখেন, ওনাদের কিন্তু বেশ একটা অন্য রকমের ফিলিংস আসে। মানে আমরা যেরকম, মানে অনেক সময় দেখবেন হলিউড সিনেমায় দেখায় যে একটা পুরনো বাংলো বাড়ি, সেই বাড়ির ভিতরে হয়তো একটা কোনো ফ্যামিলি থাকে, বিশাল সামনে জমি জায়গা, ঠিক যেরকম আপনারা ফিল্মে দেখেন, মানে আমেরিকায় কিন্তু অ্যাকচুয়ালি ওই রকমই বাড়িগুলো হয়, প্রচুর বাড়ি। আমাদের এখানেও, আমি যেখানে থাকি তার আশেপাশে এরকম কিন্তু প্রচুর প্রপার্টিজ আছে। বাট দ্য ডিফারেন্স ইজ, এখানে কিন্তু প্রত্যেকটা প্রপার্টির, মানে আমিও যেখানে থাকি, প্রত্যেকটা প্রপার্টির কিন্তু খুব ভালো মেনটেন্যান্স হয়, মানে প্রত্যেক দিন কিছু না কিছু কিন্তু ওরা ঠিকঠাক করে। মানে কোনো দিন হয়তো একটু রং করে দিল, কাঠের এগুলোকে একটু পলিশ করে দিল, কোনো দিন হয়তো বাগানটায় খুব সুন্দর করে একদম ক্লিন করে দিল লোক এসে, মানে মেনটেন্যান্সটা কিন্তু ভীষণ ভালো হয়। সেই জন্য কাঠের বাড়ি হওয়া সত্ত্বেও এখানে রোদ আছে, বৃষ্টি আছে, ঠান্ডা আছে, সব কিছুতে কিন্তু কাঠ কিন্তু একটুও পচে না, একদম ঠিকঠাক থাকে। যাই হোক,
তো ওনাদের ওভারঅল বাড়িটা ভীষণ ভালো লাগে দুজনেরই, এবং এত বড় জায়গা, এত মানে সুন্দর, মানে হাওয়া খেলা যাবে, এত বড় বড় জানলা, আর ভীষণ আর কি শান্ত পরিবেশ, সামনে প্রচুর গাছ রয়েছে, মানে এরকম একটা স্বপ্নের একটা প্রপার্টি বলা যেতে পারে। মানে এরকম প্রপার্টি একটা ফুল দামে কিনতে গেলে হয়তো 2 মিলিয়ন দাম হয়ে যাবে, সেখানে ওই প্রপার্টিটা মানে অনেক অনেক কম দাম। উনি এক্স্যাক্ট অ্যামাউন্টটা মেনশন করেননি সৌগতবাবু, কিন্তু এটুকু বলেছেন যে যা মার্কেট প্রাইস হওয়া উচিত ওই জায়গাতেও তার থেকে অর্ধেকেরও কম দাম। তো ওনাদের খুব ভালো লাগে, এবং ওনারা তখন ওখানে বিশেষ একটু কথাবার্তা বলে আসে প্রাইমারি। তো ওনারা যেটা জানতে পারেন যে এই যে প্রপার্টিটা রয়েছে, এই প্রপার্টিটা হচ্ছে মানে এখানে প্রত্যেকটা আর কি যে প্রপার্টিগুলো রয়েছে এগুলো না মানে খুব পুরনো পুরনো, মানে আমি যেটায় থাকি সেটাই যেমন 1968-এ মানে বিল্ড হয়েছে। তো ওনারা যে প্রপার্টিটা দেখেছিল সেই প্রপার্টিটা বিল্ড ডেট ছিল 1957। ভাবুন, 1957-এর। তো তারপর থেকে বলছে যে 3টে ওনার ছিল, প্রথম যে ওনার ছিল সেই প্রথম ওনার 40 বছর ওই প্রপার্টিটায় ছিল, তারপরে আরও 2টো হাত বদল হয়েছে। আর মানে বলছে যে এই প্রপার্টিটা লাস্ট 3 বছর ধরে ওরা এভাবেই রেখে দিয়েছিল, কিন্তু ভেবেছিল হয়তো যারা মানে এক্সিস্টিং যারা ওনার রয়েছে তো তারা যেহেতু নিউ ইয়র্কে মুভ করে গেছে পার্মানেন্টলি, তো তারা সেই জন্য এখন বেচতে চাইছে। 3-4 বছর মানে এখানে তারা কেউ আসেও নি, এভাবেই পড়েছিল। মাঝখানে একবার একজন এসেছিল ওনাদের পরিচিত, তো সেই জন্যই মেনটেন্যান্সটা হয়নি। তো বলছে যে প্রপার্টিটা খুবই ভালো, আপনারা দেখে নিন। যদি আপনারা প্রপার্টিটার প্রতি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা আমাদের জানাবেন, আমরা অন্য কোনো ক্লায়েন্টকে আর দেখাবো না। তো মোটামুটি প্রাইমারি কথাবার্তা যা ইনফরমেশান নেওয়ার ছিল তো সেগুলো নিয়ে আসে এবং ওনারা বাড়ি চলে আসেন। তারপরে তো বাড়ি আসার পরে সৌগতবাবু এবং ওনার ওয়াইফের তো খুবই বাড়িটা পছন্দ হয়েছে, কিন্তু ওনার ওয়াইফ তো মানে ভীষণ খুশি বাড়িটা দেখে, যে এরকম এত সুন্দর একটা প্রপার্টি, এত কিছু রয়েছে, এত বড় বড় ঘর, এত বড় কিচেন, ওনার খুব ভালো লাগে। এবারে সৌগতবাবুরও কিন্তু খুব ভালো লেগেছিল যেটা উনি বলেছেন, কিন্তু উনি না মানে সেই অর্থে আর কি ওনার স্ত্রীর সামনে সেই প্রথম মানে পুরো ব্যাপারটা শেয়ার করেনি যে ওনারও খুব ভালো লেগেছে, উনিও ইন্টারেস্টেড আছেন। তার পিছনে কারণটা যেটা সৌগতবাবু লিখেছেন যে ওনারও ভালো লাগলে উনি ওনার বাড়িতে ওনার বউয়ের সামনে কথাগুলো বলেননি, তার কারণ হচ্ছে ওনার মনে হয়েছিল যে বাড়িটা তো খুব ভালো, জায়গাটা খুব শান্ত শিষ্ট নিরিবিলি, বেশ ভালো, কিন্তু ওনারা একটা ভাবছিলেন যে এত আমরা মানে ওনারা আর কি আমেরিকায় আসা থেকে একটা খুব পশ জায়গায় থেকেছেন 6 বছর 6.5 বছর, উনি ভাবছেন যে এখান থেকে যদি আমি এতটা দূরে নিই, আর ওনার যত কলিগ ছিল বা আরও ওনার যারা পরিচিত যারা নিজেরা প্রপার্টি কিনেছে তারা কেউই ওই দিকটায় থাকে না, অন্য একটা দিকে থাকে। তো উনি মনে মনে ভাবছেন যে আচ্ছা আমার যদি কালকে কারোর সাথে মানে যোগাযোগ করতে হয় বা দরকার পড়ে, কেউই তো আমার বাড়ির আশেপাশে থাকবেন, তো আমার কি অত দূরে প্রপার্টিটা কেনা কি ঠিক হবে? তার মধ্যে উনি এটাও ভাবেন যে একটু মেনটেন্যান্স কম হয়েছে, তো মেঝের কিছুটা দিক, কিছুটা সিলিংয়ের দিকে কিছু কিছু জায়গায় একটু কাজ করতে হবে, সেটার একটা পয়সা খরচা আছে। তো এইসব চিন্তা করে উনি না মানে একটু দোনামোনায় ছিলেন যে কী করবেন। তো এবারে উনি ওনার যারা ওখানে ওনার যারা বন্ধুবান্ধব ছিল যাদের ওখানে মানে অলরেডি প্রপার্টি পারচেস করেছে, তো তাদের সাথে উনি একটু কথাবার্তা বলেন। তো তারা আর কি যারা বাড়ি কিনেছে, তো তাদের বাড়িগুলো কারোরই অতটা বড় নয়। কেউ হয়তো একটা কন্ডোমিনিয়াম কিনেছে মানে ফ্ল্যাটেরই মতো, হ্যাঁ, বা কেউ হয়তো ছোট বাড়ি কিনেছে, অত বড় জায়গা নিয়ে নয়। তো সবাইকে যখন উনি কথাটা বলেন যে আমি একটা এরকম বাড়ি দেখেছি, আমি বুঝতে পারছি না আমার কী করা উচিত। এবার ওনার যারা বন্ধুবান্ধব বাড়ি ঘর কিনেছে তাদের বাড়িতেও উনি গেছেন, তো সবারই আর কি খুব লিমিটেড জায়গা, হয়তো বাড়ির সামনে অল্প জায়গা আছে কিন্তু সেটা খুবই অল্প, মানে ওরকম মানে 0.5 একর প্লটের উপরে ওরকম বিশাল বাড়ি, ওরকম বড় বড় ঘর সেটা কারুরই নেই। এবার ওনাকে ওনার যারা বন্ধুবান্ধব ছিল যারা আর কি কথাটা শুনলেন, তো তারা বললেন যে বাবা তুই আমেরিকার বুকে এরকম একটা জায়গায় একটা এত ভালো প্রপার্টি যখন পাচ্ছিস, তাহলে তুই দেখ, তুই একবার হিসেব করে দেখ যে ওই মেনটেন্যান্সের যে কাজগুলো রয়েছে বাকি, যে ফ্লোরের কাজ বা ওই সিঁড়ির ওখানে যেটুকু জায়গা একটু একটু খারাপ হয়ে গেছে, তো সেগুলো করতে তোর কত টাকা খরচা হতে পারে। তো উনি এসব নিয়ে খুব রিসার্চ করলেন, তো রিসার্চ করে উনি বুঝতে পারলেন যে ওনার হয়তো $10-12 হাজার মতো খরচা হবে।
তার বেশি হবে না, তার মধ্যে যেটুকু যা প্রবলেম আছে সেগুলো সব ঠিক হয়ে যাবে। তো তখন বাকি সবার সাথে কথা বলে এবং স্পেশালি যেহেতু ওনার স্ত্রীর খুব ভালো লেগেছিল, তো সমস্ত দিক চিন্তা করে উনি ডিসিশন নিলেন যে উনি ওই বাড়িটা পারচেস করবেন। ভালো কথা। তো উনি ইমেল করলেন। ইমেল করার পরে আরও যা যা লিগাল স্টেপস থাকে সে সমস্ত কিছুই কমপ্লিট হলো এবং আলটিমেটলি 3 মাস পর উনি বাড়িটা কিনলেন। এবার যখন বাড়িটা কিনলেন তো তার আগে তো বাড়ির আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে বেশ কিছু মরা গাছ ছিল, শুকনো গাছ যার পাতা ফাতা ঝরে গেছে, শুকনো গাছ, সে সমস্ত কিছু কেটে পরিষ্কার করা হয়। উনি একটা ফেন্সিং মতো করা, একটা পাঁচিল মতো দেয়, যেহেতু প্রচুর বড় এরিয়ার মধ্যে বাড়িটা, তো উনি একটা ফেন্সিংয়ের ব্যবস্থা করেন। মেঝে, বাড়ির একতলার যে মেঝেটা সে তার একটা জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানের কার্পেটটা একটু খারাপ হয়ে গেছিলো, তো সেগুলো উনি সমস্ত কিছু নিজের পয়সায় ঠিক করান কেনার পরে। এসব কিছু করে 3 মাস আগে পরে উনি পারচেস করেন এবং 1 মাস ওই কাজগুলো করতে ওনার সময় লাগে। তো টোটাল 4 মাস পরে উনি ফাইনালি ওনার সেই নতুন বাড়িতে প্রবেশ করেন। সবাই তো খুব আনন্দ পেয়েছে, মানে সৌগতবাবু, ওনার ওয়াইফ, ওনার বাচ্চা, সবাই 3 জনই ভীষণ আনন্দ। আর সৌগতবাবু মানে যেটা লিখেছেন ইমেলে, যে উনি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেননি যে আমেরিকার বুকে ওনার একটা বাড়ি হবে, যেখানে সব কিছু এত এক্সপেন্সিভ, এখানে থাকা ভীষণ মাত্রায় এক্সপেন্সিভ, সেই জায়গায় যে উনি একটা এরকম এত বড় একটা জমির উপরে এত সুন্দর একটা ভিন্টেজ ভিক্টোরিয়ান স্টাইল একটা ওনার বাংলো বাড়ি হবে, এটা উনি কোনোদিনই ভাবতে পারেননি। যাই হোক, খুব খুশি। তো বাড়িতে নিজেরাই একটা ছোট করে পুজোর আয়োজন করে এবং দিনের বেলা পুজো হয় এবং সন্ধেবেলা উনি ওনার বন্ধু বান্ধব পরিচিত যারা ওখানে ছিল তাদের সকলকে ওনারা নিমন্ত্রণ করেন বাড়িতে। বাড়িতে সবাই আসে, বন্ধু বান্ধবেরা, তারা প্রত্যেকে খুব প্রশংসা করে, আর সত্যি প্রশংসা করার মতো বাড়িটা ছিল, সব কিছুই খুব ভালো ছিল। তো সবাই আর কি রাত অবধি থাকে, গল্প আড্ডা হয়, পুজোর প্রসাদ এছাড়াও এমনিও খাওয়া দাওয়ার একটা আয়োজন ওনারা ছোট করে করেছিল। তো সে সমস্ত কিছু করে সবাই যে যার মতো রাতের বেলা বেরিয়ে যায়। আচ্ছা, এবারে আমি বলি ওনারা মানে ওই বাড়িতে যেরকম লাইটের ব্যাপার, যেহেতু অনেক পুরনো দিনের বাড়ি, পুরনো স্টাইলের বাড়ি, তো বিভিন্ন জায়গায় না, মানে আমাদের যেমন এখন কলকাতায় ইন্টেরিয়ার ডেকোরেশন যারা আর কি কাজ, এই ধরনের কাজগুলো করেন, তারা ওপর থেকে প্রচুর ফ্ল্যাশ লাইট দেন, বিভিন্ন জায়গায় আর কি লাইটের একটা অন্য রকমের ব্যাপার থাকে। কিন্তু যেহেতু এই বাড়িগুলো অনেক পুরনো দিনের বাড়ি, তো সেরকমই লাইটের ব্যাপারটাও কিন্তু সেরকমই ছিল, খুব বিশাল যে একদম জোরালো লাইট সেরকম কিছু নয়। এবার সিঁড়ি যে জায়গাটা ছিল, যেটা মানে ওই একতলা থেকে দোতলার ঘরে যাওয়ার যে কাঠের যে সিঁড়িটা রয়েছে, তো সেই সিঁড়ির কাছে দুটো লাইট ছিল, মানে সিঁড়িটা যাতে আলোকিত করা যায়। তো প্রথম দিন ওনারা গেছেন, মানে রাত অবধি বন্ধু বান্ধবদের সাথে গল্প আড্ডা হয়েছে, তো সবাই মোটামুটি ওই 9:30 পৌনে 10টার সময় বাড়ি চলে গেছে। এবার ওনারা সমস্ত কিছু গোছগাছ করে ঘুমোতে যাবে, তো সেমন সময় ওনারা দেখেন যে প্রথম দিন ওনারা ওই বাড়িতে ঢুকেছেন, প্রথম দিনই কিন্তু ওই সিঁড়ির দিকের যে দুটো লাইট ছিল সেই লাইট দুটো হঠাৎই খারাপ হয়ে যায়, মানে একদম খারাপ হয়ে গেছে, পুরো জ্বলছেই না। তো বারবার সুইচটাকে অন অফ করে দেখা হলো, দেখছি যে কোনোভাবেই সিঁড়ির দিকে লাইট দুটো আর জ্বলছে না, পুরো সিঁড়িটা অন্ধকার হয়ে রয়েছে। তো কি করা যায়, তখন তার কিছু করার নেই। তো সৌগতবাবু ভাবলেন যে এরকম তো কখনো হয় না আমেরিকায়, মানে ওনারা এতদিন ধরে রয়েছেন, এরকম কোনো একটা লাইট প্রথম দিনই খারাপ হয়ে যাবে, এটা এটা তো খুব একটা স্বাভাবিক বিষয় নয়। তো উনি ভাবলেন যে হয়তো কোনোভাবে প্রবলেম হয়েছে। তো ওনারা তখন সেদিন মানে ওপরে দোতলাতেও ওনারা একটা ঘর মানে বেডরুম সেট আপ করেছিলেন, কিন্তু ভাবলো যে সেদিন সবাই এত টায়ার্ড ছিল, তো সেদিন 3 জনেই ওই নিচের একতলারই একটা ঘরে ঘুমিয়ে পড়ে। প্রচণ্ড টায়ার্ড, তো শোয়ার সাথে সাথেই 3 জনেরই ঘুম এসে যায় এবং 3 জনে ঘুমিয়ে পড়ে। এবার ঘুমের মধ্যে মানে নতুন জায়গা, একটা মানে নতুন পরিবেশ এবং খুব শান্ত শিষ্ট পরিবেশ, তো জায়গাটা কিন্তু ওনাদের খুব ভালো লাগে। কিন্তু মানে যেটা সৌগতবাবু মানে উনি অতটা বুঝতে পারেননি, কিন্তু ওনার ওয়াইফ এর নাকি ওই প্রথম দিনই রাতে 1-2বার ঘুমটা ভেঙে যায় ঠুকঠাক আওয়াজে। তো ওনার ওয়াইফের যখন ঘুমটা ভেঙে গেছে, তো ওনার ওয়াইফ সৌগতবাবুকে ডাকছে রাতের বেলা যে এই একটা ঠুকঠাক আওয়াজ পাচ্ছ।
তো তখন উনিও পুরো ঘুমে একদম কাদা। তো ওই ঘুম থেকে উনি উঠেছেন, ওঠার পরে যখন ওনার ওয়াইফ ওনাকে বলছেন যে এরকম আওয়াজ পেয়েছো, তো তখন সৌগতবাবু বলছে যে হ্যাঁ আওয়াজ পেয়েছি। তো তখন উনি ভালো করে আওয়াজটা যখন শোনেন, উনি বুঝতে পারেন যেহেতু আশেপাশে প্রচুর গাছ রয়েছে আর রাতের বেলা বেশ হাওয়া দিচ্ছিল, তো ওই গাছের ডালগুলো ওই ব্যালকানির ওপরের দোতলার ব্যালকানির সামনে যেহেতু কাঠের মানে দেওয়াল রয়েছে, সেখানে হয়তো ঠোকা লাগছে আর ওরকম খটখট আওয়াজ হচ্ছে। তো উনি ওনার ওয়াইফকে বলে যে দেখো তুমি ওসব নিয়ে ভেবো না, এটা আমি যেটা শুনতে পাচ্ছি এটা মানে গাছের ডালের আওয়াজ। আর ওনারা কি করেছিল, পুরো ওনাদের বাড়িটাকে ওই কাঠ দিয়ে এখানে যেরকম ফেন্সিং করা, যেটা আমি আমাদের নতুন ইউটিউব চ্যানেল দ্য বংশপারে দেখিয়েছি, তো ওনাদেরও ওরকম কাঠের ফেন্সিং মতো করা ছিল। তো ওইখানে উনি কিছু সোলার লাইট বসিয়েছিলেন, যেগুলো সন্ধ্যের পর থেকে পুরো ভোরের আলো ফোটা অবধি সবসময় জ্বলে। তো উনি বলছেন যে দেখো তোমার কোনো ভয়ের কোনো কারণ নেই, আর পুরো সমস্ত দরজা জানলা সমস্ত কিছু বন্ধ রয়েছে। ইভেন ওনার ঘরে বলছে যে আমি কয়েকদিনের মধ্যে ক্যামেরাটাও ইনস্টল করে দেবো, আর তুমি যে আওয়াজটা পাচ্ছ এই আওয়াজটা কিন্তু কাঠে লেগে ওই সামনে যেহেতু গাছ রয়েছে সেখান থেকে আওয়াজটা আসছে, তুমি অত ভেবো না, তুমি ঘুমিয়ে পড়ো। তো ওনার ওয়াইফ ঘুমিয়ে পড়েছে। এবার তারপরে আরও 2-3 বার আওয়াজ পেয়েছে, সৌগতবাবু নিজেও পেয়েছেন, ওনার স্ত্রীও পেয়েছেন, কিন্তু ওনারা কেউ অতটা পাত্তা দেয়নি, তো ঘুমিয়ে পড়েছে, খুব সুন্দর ঘুম হয়েছে। পরের দিন সকালে উঠে সৌগতবাবু ওই লাইটগুলোকে নিয়ে পড়েছে, আবার নতুন করে লাইট কিনে এনে উনি ওখানে লাইট টাইট লাগালেন। ভালো কথা, তো সব কিছু দেখলেন। এবার মানে প্রথম দিন ওনারা এসেছে সেদিন প্রচুর কাজকর্ম ছিল, পুজো ছিল, বন্ধুবান্ধব এসেছিল, অনেক মানে ভিড়ের মধ্যে খুবই আর কি তাড়াতাড়ি সময়টা স্পেন্ড করে গেছে। এবার পরের দিন সকাল থেকে ওনারা নিজেরাই বাড়িটা দেখছে, কীরকম কী লাগে, দোতলা থেকে খুব সুন্দর লাগছে, যেদিকেই তাকাচ্ছে শুধু গাছ গাছ আর গাছ, প্রচুর পাখির আনাগোনা, খুব মিষ্টি একটা প্রাকৃতিক পরিবেশ। এরপরে যখন ওনার ছেলের যে রুমটা ছিল, মানে ওনারা এটা ঠিক করেছিল যে ছেলে দোতলার রুমে থাকবে আর ওনারা স্বামী স্ত্রী নিচের ঘরে থাকবে। তো ওনার ছেলের ঘরটাকে ওনারা সেট আপ করছে, পড়ার টেবিল যে যা ছিল স্টাডি টেবিল সেগুলোকে সমস্ত কিছু ঠিকঠাক করছে। এবার আমি বললাম যে কাঠের যে সিঁড়িটা ছিল সেই কাঠের সিঁড়িটা কিন্তু মানে বললাম যে কাঠের সিঁড়ি দিয়ে যদি আপনি ওঠানামা করেন আপনি কিন্তু ধপধপ আওয়াজ হবে একটা, কাঠের যেরকম হয়, তো ওরকম আওয়াজ হয়েছে। তো ওনারা ভেবেছে যে ওনার ছেলে বারবার ওঠানামা করছে। তো উপর থেকে সৌগতবাবু ওনার ছেলের উদ্দেশ্যে বলেছে যে বাবু এত কিন্তু এরকম দৌড়োদৌড়ি করো না, এটা আমাদেরই বাড়ি, তুমি দেখো ঘোরো সমস্ত কিছু করো, কিন্তু এত জোরে জোরে সিঁড়ি থেকে ওঠানামা করো না। তো বলেছে, তো তারপরেও দেখছি ওই আওয়াজটা মাঝে মধ্যেই হচ্ছে, ধাপ 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 করে আওয়াজ হচ্ছে। তো তখন ভাবছে যে কি হলো, ছেলেকে বললাম, ছেলে কেন শুনছে না। তো এই বলে না মানে সৌগতবাবুর বউয়ের খুব রাগ হয়ে গেছে যে বারবার ছেলেটা এরকম ওঠানামা করছে, পড়ে ঠরে গেলে, এরকম খাড়া সিঁড়ি, নতুন বাড়ি। তো উনি তখন নিচে গেছেন। নিচে যাওয়ার পরে উনি দেখছেন যে ওনার ছেলে নিচের ঘরে এক মনে ড্রয়িং করছে। তো প্রথমে ওনার ওয়াইফ বুঝতে পারেনি, ওনার ওয়াইফ বলছে যে কী রে তুই এত জোরে জোরে ওপর থেকে ওঠানামা করছিস কেন, তো লাফালাফি করছিস কেন, তুই বাড়িটা ভালো করে ঘুরে দেখ, কোথায় কী রাখবি, তোর কোথায় কী রাখার আছে। ওনার ছেলে খুব ভালো ভায়োলিন বাজাতো, মানে উনি শিখছিল আর কি ওনার ছেলে। তো বলছে তুই কোথায় রাখবি, কোথায় তুই এগুলো নিয়ে মিউজিক নিয়ে কাজ করবি, সেগুলো তুই দেখ, তুই এরকম ছোটাছুটি করছিস কেন। তো ওনার ছেলে বলছে না মা আমি তো ছোটাছুটি করিনি, আমি তো এখনও একবারও উপরে যাইনি, আমি সকালে একবার উপরে গেছিলাম, এখন তো আমি যাইনি। তো ভাবছে যে কী হলো, ওনার ছেলের তখন বয়স হচ্ছে 9, খুব যে ছোট বাচ্চা তা কিন্তু নয়, তখন 9 বছর বয়স ওনার ছেলের। তো উনি ভাবলো তাহলে ধপধপ করে আওয়াজ পেলাম, কিসের আওয়াজ হলো, তখন বলছে না আমি জানি না, আমি তো কোনো আওয়াজ পাইনি। মানে ছেলে একতলায় বসে রয়েছে একতলার ঘরে, সেই ছেলে বলছে যে সে কোনো রকম সিঁড়িতে কোনো আওয়াজ পায়নি, কিন্তু উপরের ঘর থেকে সৌগতবাবু এবং ওনার স্ত্রী দুজনেই কিন্তু আওয়াজ পেয়েছে। তো এটা শোনার পরে আবার সৌগতবাবুর বউ পুরো নিচের ঘরে খুঁজছে, দেখছে কেউ আছে কিনা, কোনো মানে কিছু ঢুকেছে কিনা, কোনো মানুষ বা কিছু, দেখছে কোথাও কিছু নেই। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে ওনাদের 2-3 দিন মাঝখানে কেটে গেল, খুব ভালোভাবেই ওনারা বাড়িতে থাকলো। এই 2-3 দিনের ভিতরে ওনার ঘরটাকে পুরোপুরি যা যা আর কি একটা টুকটাক ছোটোখাটো কিছু কেনার ছিল, ফ্লোর ল্যাম্প, যেহেতু বিশাল বড় বাড়ি আর ওইভাবে যেহেতু সিলিং থেকে লাইট ঝোলানোর এরকম কোনো সিস্টেম নেই, তো ওনারা বেশ কিছু ফ্লোর ল্যাম্প কিনে কিনে চারিদিকে কর্নারগুলোয় লাগালো।
যাতে ঘরটা পুরো আলোকিত থাকে। আর বিশাল বাড়ি, বুঝতেই পারছেন, যত ঘর যত বড় হবে, বাড়ি যত বড় হবে, এই ধরনের কাজও তত বেড়ে যায়। আচ্ছা, এরপরে একদিন ঠিক সময়টা ছিল, উনি যেটা লিখেছেন, এই 3টে 3:30 হবে, সময়টা হচ্ছে নভেম্বর মাস। এবার এখানে একটা কথা বলে রাখি, শীতকালে কিন্তু মানে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমেরিকায় যেহেতু মানে শীতকালে দিনের সময়টা খুব কমে যায়, তো সেই জন্য 1 ঘন্টা করে কিন্তু সময় পিছিয়ে যায়। ঠিক আছে, এটাকে ডে লাইট সেভিং বলে। আবার এটা নভেম্বর থেকে শুরু হয় আর মার্চ মাসে গিয়ে ওটা শেষ হয়। যেহেতু সামার টাইম যত চলে আসে তখন কিন্তু দিনটা আবার বেড়ে যায়। যেমন আমি আমেরিকায় যেখানে থাকি, এখানে কিন্তু মোটামুটি আগস্ট মাসে প্রায় 9টা অবধি কিন্তু সূর্য থাকে, মানে একদম দিনের আলোর মতো পরিষ্কার থাকে। 8:30 পৌনে 9টা অবধি, মানে 9টা অবধি তো থাকেই, পুরো একদম সানসেট হয়ে অন্ধকার হতে 9:30 বেজে যায়। তো এরকম থাকে। এবার যেহেতু তখন ওই 3টে 3:30 মতো বাজে, নভেম্বর মাস, তখন ডে লাইট সেভিং অন হয়ে গেছে। তো তখন না মানে মোটামুটি আর কি পুরো অন্ধকার না হলেও মানে একদম বিকেল বিকেল হয়ে গেছে। ঠিক আছে, বিকেল হয়ে গেছে প্রায়। এবার ওনার হাজবেন্ড মানে সৌগত বাবু, উনি তখন অফিসের একটা মানে কাজের জন্য উনি একটা মিটিংয়ের জন্য অনেকটা দূরে গেছিলেন, মানে মেন সিটি থেকেও আরেকটু দূরে উনি গেছিলেন। আর ওনার যে ছেলে ছিল, সেই ছেলে তো স্কুলের পরে উনি মানে ওনার ছেলে একটা জায়গায় ওই বললাম যে ভায়োলিন শিখতো, তো সেই ক্লাসে গেছিল। আর ওই সময়টায় উনি কিন্তু একা ছিলেন, সৌগতবাবুর ওয়াইফ। তো উনি একা শুয়ে আছেন। তো ওনার না খুব ঠান্ডা লাগছে, মানে এমনিই তখন ঠান্ডা মোটামুটি পড়েই যায়, নভেম্বর মাসে ভালোই ঠান্ডা থাকে। তো উনি শুয়েছিলেন, তো উনি ভাবলেন যে ঘরটা খুব ঠান্ডা হয়ে গেছে, একটু হিটারটা অন করি। তো হিটারটা অন করে মানে ওনার ছেলের আসার টাইমিং হয়ে যাচ্ছে, তো উনি ভাবলো যে ছেলেও আসবে, তো একটু হিটারটা অন করে ঘরটা একটু গরম করে রাখি। তো উনি হিটারটা অন করলেন। এবার অন করার সাথে সাথে তো যেখানটা আর কি কন্ট্রোল প্যানেলটা থাকে, সেখানে তো অন হলে দেখায় যে কী টেম্পারেচার আপনি ঘরের হিটারটা অন করতে চাইছেন, মানে কোন টেম্পারেচার আপনি সেট করতে চাইছেন। তো উনি হিটারটা অন করতে যাচ্ছেন, কিন্তু দেখছি কোনোভাবেই অন হচ্ছে না। মানে টেকনিক্যালি অন হচ্ছে, বাট ওই যে একটা আওয়াজ হয়ে ঘরে গরম হাওয়া ঢুকতে যে শুরু করে, সেটা উনি কিছুতেই ফিল করতে পারছেন না। মানে অ্যাজ সাচ ওনার মনে হচ্ছে যে হিটারটা হয়তো কাজ করছে না। তো উনি বেশ কিছুবার ট্রাই করলেন, দেখলেন কিছুই হচ্ছে না। তো উনি একটুখানি বিরক্তই হলেন যে নতুন বাড়ি, প্রথম এসে তো লাইট দুটো খারাপ হয়ে গেল। তুমি ভাবছেন যে আবার এই এই টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমটাও কি পুরো খারাপ হয়ে গেল, তাহলে আবার লোক ডাকতে হবে, টাকা পয়সারও একটা ব্যাপার আছে। তো এমন সময় ওনার না কেন জানি না মনে হলো যে ঠিক ওনার মানে উনি একতলার ঘরে ছিলেন, ওনার মনে হলো হলের দিকে একটা আওয়াজ হলো। মানে দেখবেন খুব বড় বাড়ি হলেও কিন্তু মানে ছোট ঘর হলে একরকম, আপনি ছোট বাড়ি খুব মানে একা থাকলেও খুব সুন্দর কিন্তু মেনটেন করা যায়। কিন্তু বড় বাড়ি যদি হয় না, বড় বাড়িতে আপনি ধরুন বিশাল বড় বাড়ি, সেখানে আপনি একটা ঘরে রয়েছেন, মানে বলা যেতে পারে আপনি পুরো বাড়ির একটা কোনায় রয়েছেন। এবার ওপরে কি হচ্ছে, নিচে কি হচ্ছে, সিঁড়ির দিকে কি হচ্ছে, এইটা কিন্তু বোঝাটা একটু মুশকিল। আর যারা এরকম বড় বাড়িতে থাকে তারা জানে যে বড় বাড়ি কিন্তু মেনটেন্যান্সেরও একটা প্রবলেম হয়। আর ওনারও অভ্যেস নেই যে এত বড় বাড়িতে থাকা। তো ওনার কেন জানি না মনে হলো যে হল থেকে একটা আওয়াজ এলো। তো উনি ভাবলেন যে ঠিক আছে একবার হলে গিয়ে দেখি, একটু ভয়ও লাগছে ওনার। কিন্তু তারপরে ভাবছে যে না, জায়গাটায় তো সেরকম কোনো ক্রাইম হয়েছে বলে এর আগে ওনারা শোনেনি, প্লাস বাড়িটা যখন ওনারা কিনেছিলেন সবাই বলেছে জায়গাটা খুব ভালো, খুব সেফ জায়গা। তো উনি হলে গেলেন। হলে যাওয়ার পরে মানে হলে না ওনাদের ঢুকেই একটা দেওয়াল ছিল, সেই দেওয়ালে কিন্তু একটুখানি মানে বেশ কারুকার্য করা টাইপের ছিল, এবং তার পাশে একটা কাঠের মানে ওই ইনবিল্ট একটা বলা যেতে পারে কাঠের একটা বিশাল কাবাড রয়েছে। এবারে কাবাডের জায়গাটা এতটাই বড় যে কাবাডের ঠিক পাশের জায়গাটা, যেহেতু অত মোটা একটা কাঠের জিনিস রয়েছে, পাশের জায়গাটা একটু অন্ধকার মতো লাগে। তো সেই সময় প্রায় বললাম যে মানে বিকেল বিকেল হয়ে এসেছে। তো ওনার মনে হলো ওইখানটায় গিয়ে যে হলে কেউ নেই এটা ঠিকই, কিন্তু কেন জানি না ওনার মনে হচ্ছে যে ওই যে কাঠের যে জায়গাটা রয়েছে, যে কাবাডটা ঠিক তার পাশে কিছু একটা মনে হচ্ছে যেন মানে কিছু একটা আছে। সেটা কোনো মানুষ আছে না কি আছে সেটা উনি বুঝতে পারছেন না, বাট ওনার মনে হলো কিছু একটা আছে ওখানে। উনি কিছুই বুঝতে পারলেন না, কিন্তু কেন জানি না
উনি মানে যেটা সৌগতবাবু লিখেছেন ইমেলে, যে ওই সময় ওনার ওয়াইফের না খুব ভয় লাগে, খুব ভয় লাগে যে কী আছে ওখানে, কিছু একটা আছে, উনি বুঝতে পারছেন। তো তারপরে মানে ওনার মনে হচ্ছে যে কিছু একটা না নড়ছে, মানে ওরকমভাবে তাকানোর কিছুক্ষণ পর উনি বুঝতে পারেন যে কিছু একটা ভিতরে নড়ছে। তো উনি না এক পা করে একটু পিছিয়ে যান, মানে তখন উনি বাড়ির মধ্যে, পুরো বাড়িতে উনি একা। উনি ভাবছেন আমি কি দেখছি, এটাকে আমি আদৌ ঠিক দেখছি? এবং উনি ওনার বেডরুম থেকে জাস্ট হলে এসছেন, অনেক বড় বেডরুম এবং হলটাও বিশাল বড়। তো ওনার অবভিয়াসলি উনি হাতে করে ফোন আনেননি। তো ওই সময় ওনার ওয়াইফের মনে হচ্ছে যে আমি একটা হাজব্যান্ডকে ফোন করি। তো উনি মানে পিছিয়ে পিছিয়ে আসছেন, এবং পিছিয়ে পিছিয়ে আসতে গিয়ে মানে চোখটা ওনার ওদিকেই রয়েছে, সামনের দিকে, মানে উনি দেখার চেষ্টা করছে বা বোঝার চেষ্টা করছেন যে ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। এমাতাবস্থায় উনি যখন পিছিয়ে আসছেন, উনি যেটা দেখেছিলেন সেটা দেখার পরে মানে পরে যখন উনি ওনার হাজব্যান্ডকে কথাটা বলেছিলেন, সৌগত বাবুকে, তো তখন নাকি উনি এভাবেই বলেছিলেন যে আমি আমার জীবনে যে এরকম দৃশ্য দেখব, মানে এরকম সিচুয়েশন আমার চোখের সামনে ঘটবে আমেরিকায়, সেটা আমি কোনোদিন ভাবিনি। উনি পরিষ্কার বুঝতে পারেন যে ওই যে একটা কিছু নড়ছে মনে হচ্ছে। তো উনি তারপরে যখন দেখেন যে ওটা আস্তে 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 প্রকট হচ্ছে, তখন উনি কিন্তু দাঁড়িয়ে যান, পুরো একদম স্থির হয়ে যান। স্থির হয়ে যাওয়ার পরে উনি বুঝতে পারলেন যে যেটা নড়ছিল সেটা হচ্ছে একটা মহিলার চুল, হালকা সোনালি বাদামি রঙের চুল, ঠিক আছে? পুরো কোমর পর্যন্ত সেই চুলটা রয়েছে, এবং সেই চুলটা অদ্ভুত সুন্দর একটা মানে মেয়েদের চুল, এবং ওই চুলটা আস্তে আস্তে নড়ে যেন পিছিয়ে পিছিয়ে আসছে, এবং সেটা পিছন করে, মানে তার ফেস কিন্তু দেখা যাচ্ছে না। এরকম করে আস্তে আস্তে দেখে উনি বুঝতে পারলেন যে ওই যে একজন আসছিল সেটা একটা অবয়ব, এবং যতটুকু ওনার মনে হচ্ছিল চুল দেখে যে ওটা কোনো মহিলা হবে, মহিলা হবে, এবং তার পরনে কিন্তু সে অর্থে কোনো বস্ত্র নেই, পিছন করে উনি দেখছেন। তো হঠাৎ করেই সে ওই মানে কাবার্ডের দিকটা থেকে আস্তে আস্তে পিছন করে বেরিয়ে, মনে হলো যেন মানে হাওয়ার গতিতে সেই বাদামি সোনালি বাদামি চুলের সেই মানুষটি ওই মানে সামনে দিয়ে যে কাঠের যে সিঁড়িটা ছিল, সেই সিঁড়ি দিয়ে হাওয়ার গতিতে উপরে চলে গেল। শুধু চলে গেল তাই নয়, ওনাদের ওই সামনে প্রচুর বড় জানলা ছিল, তো সেই জানলাতে না খুব সুন্দর ওনারা মোটা মোটা পর্দা লাগিয়েছিলেন। এবার দেখুন, একটা মানুষের চোখের ভুল যদি আমি ধরেও নিই যে চোখের ভুল হতে পারে, সেটা যদিও এক্ষেত্রে সম্ভব ছিল না, কিন্তু ওই যে উনি দেখলেন যে ওরকমভাবে একজন মহিলা, তিনি ওভাবে উপরে চলে গেলেন, তার সে অর্থে বস্ত্র হিসেবে কিছুই ছিল না তার শরীরে, কিন্তু পর্দাটা তাহলে কেন নড়ে উঠলো? এবং উনি যখন এটা দেখে হতভম্ব হয়ে যান, উনি কিন্তু পরিষ্কার ওনার চোখটা যায় তারপরে পর্দার দিকে, এবং উনি দেখেন যে মানে একটা পর্দা, মোটা ভারী পর্দা সামনে দিয়ে যদি একটা খুব জোরে হাওয়া দেওয়া হয় বা একটা ফ্যান চালিয়ে দেওয়া হয়, সেই পর্দাটা তো একটু হলেও নড়বে। ঠিক সেরকমভাবে কিন্তু পর্দাটা নড়তে থাকে। ভাবুন একবার কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। এবং এটা দেখে উনি এত ভয় পেয়ে যান যে উনি ওখান থেকে মানে ওটা দেখার কিছুক্ষণের পর মানে কিছুক্ষণ অবধি উনি তো কোনো মুখ থেকে ওনার কথা বেরোচ্ছিল, উনি এগোতে পারছেন না, পিছোতে পারছেন না। তারপরে যখন ওনার মনে হলো যে ঠিক আছে একটু সম্বিত উনি ফিরে পেয়েছেন, উনি সঙ্গে সঙ্গে ছুটে ওনার ঘরে চলে যান, গিয়ে উনি দরজাটা বন্ধ করে দেন। ইন দ্য মিন টাইম উনি বুঝতে পারেন যে ওনার ছেলেকে, ওই যেখানে ওনার ছেলে ভায়োলিন শিখতে যেত, তো সেখান থেকে ছেলেকে নিয়ে ওনার হাজবেন্ড ফিরেছে। তো গাড়ি পার্ক করছে বাইরে, তো উনি বুঝতে পেরেছেন, কারণ জায়গাটায় আর কেউ কারো বাড়ি ঠাড়ি নেই। তো ওনার হাজবেন্ডেরই যে গাড়ি ঘরে বাড়িতে ঢুকছে সেটা উনি বুঝতে পেরেছেন। তো গাড়ি পার্ক হচ্ছে, তো তখন উনি ভাবলেন যে এবার তোমাকে দরজা খুলতে হবে। তো উনি সঙ্গে সঙ্গে ওনার ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে উনি হলের সামনে এসে উনি বাইরে বেরিয়ে যান। বাইরে যখন বেরিয়ে গেছে, তো ওনাকে দেখে ওনার হাজবেন্ড বুঝতে পেরেছে যে কিছু তো একটা গন্ডগোল হয়েছে। ওনার হাজবেন্ড বলছে তুমি এরকম করছো কেন, এরকম হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? তো তখন সৌগতবাবুর ওয়াইফ মানে প্রথমে ওনাকে কিছু বলতেই পারছে না, মানে এতটা আর কি এক্সাইটেড হয়ে গেছিলেন। তো তার কিছুক্ষণ পরে উনি বলছেন যে আমি এরকম একটা মহিলাকে দেখলাম, মনে হলো আমি মুখ দেখতে পাইনি, জাস্ট পিছন করে আমি দেখেছি, ফেস আমি দেখতে পাইনি, এরকম করে মনে হলো উপরের দিকে কেউ গেল।
তো সৌগতবাবু ভাবছে যে কী বলছে, এটা সম্ভব নাকি। তো সঙ্গে সঙ্গে উনি উপরে বাড়িতে ওনার স্ত্রীকে আর ওনার ছেলেকে বললো যে তোমরা এখানে দাঁড়াও, আমি রেখে আসছি। তো উনি পুরো ঘরে লাইট ফাইট জ্বালিয়ে উনি ওপরে গেল, কি দেখছে কোথাও কেউ নেই, মানে কোথাও কেউ নেই, থাকা সম্ভবও নয়। তো উনি ওনার ওয়াইফকে বোঝালেন যে তুমি কি বলছো, কেউ নেই ঘরে বাড়িতে, কেউ, তুমি কেন এরকমভাবে বলছো। তো ওনার ওয়াইফ তো মানে প্রথমে এক দুবার ওনাকে খুব জোর দিয়েই বললো যে না দেখো আমি ভুল দেখিনি, আমি যেটা দেখেছি আমি ঠিক দেখেছি, ওখানে কোনো মানুষ তো ছিলই। তো সৌগতবাবু বলছে না এটা হতে পারে না, তাহলে সে কোথায় যাবে, উপরে সমস্ত দরজা জানলা সমস্ত কিছু বন্ধ, সে উপর থেকে কি ঝাঁপ দেবে নাকি। তো তারপর ওনার ওয়াইফও হয়তো বুঝতে পারলেন যে এটা সম্ভব নয়। তো উনি বললেন যে তাহলে হয়তো আমি কিছু ভুল দেখেছি বা কিছু আমার হয়তো হ্যালুসিনেশন হয়েছে, এত বড় বাড়ি, আমি একা একা ছিলাম, একটু খারাপই লাগছিল তোমাদের জন্য, আর এরকমভাবে এত বড় বাড়িতে থাকার তো অভ্যাস নেই, তো হয়তো সেই জন্য আমি এরকম কিছু দেখেছি। তখন সৌগতবাবু একটু ইয়ার্কি করে বলছে যে আচ্ছা আমরা আসলে প্রচুর মুভি দেখতাম, তো তো মুভিতে এরকম বড় বড় বাড়ি দেখেছিলে, এখন তোমার নিজের বাড়ি হয়েছে, তাই তুমি হয়তো এরকম কিছু ভাবছো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেদিনই কিন্তু আবার সিঁড়ির ওখানের দুটো লাইটই বন্ধ হয়ে যায়, একদম নতুন কিনে আনা আবার লাইট, সেটা কিন্তু খারাপ হয়ে যায়, কোনোভাবে লাইটটা জ্বলে না। এবং সেদিন থেকে রোজ ওই সিঁড়ির ওখানে রাতের বেলা সৌগতবাবু এবং ওনার ওয়াইফ দুজনেই কিন্তু সিঁড়ির ওখানে ধাপ ধাপ আওয়াজ পায়। আচ্ছা, এখানে আমার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো জানবেন যে এখানকার আমেরিকার বাড়িতে বা ইউরোপেও আছে, সেটা হচ্ছে বেসমেন্টের কিন্তু একটা কনসেপ্ট আছে। তো বেসমেন্টে তাদের মানে একদম মানে মাটির নিচে বেসমেন্ট যেটা থাকে সেখানেও কিন্তু অনেকের ঘর থাকে, রীতিমতো থাকার যোগ্য ঘরও থাকে, অনেকে স্টোর রুম বানায়। তো এই সব বাড়িগুলোর একটা প্রবলেম অনেক সময় হয়, সেটা হচ্ছে যে বেসমেন্টের ওখানে খুব বড় বড় কিন্তু ইঁদুরের বাসা হয়, ঠিক আছে। তো এইরকম যখন 4-5 দিন এরকম আওয়াজ পাওয়া গেল, তো সৌগতবাবু ভাবলেন যে না নিশ্চয়ই বেসমেন্টে কোনো ইঁদুর টিঁদুরের প্রবলেম আছে, সেখান থেকেই হয়তো রাতের বেলা আওয়াজটা আসে, বা কোনোভাবে সে ইঁদুর, বড় ইঁদুর জাতীয় কিছু হয়তো উপরে উঠছে। তো উনি ভাবলেন যে না এটাকে তো ঠিক করতে হবে। তো একদিন বেসমেন্টে যাওয়া হলো, ওনারা বাড়িটা যখন কিনেছিলেন তখন বেসমেন্টটা দেখেও কিনেছিলেন। তো দেখছে না বেসমেন্টে ঠিকঠাকই আছে মোটামুটি, ওখানে কলের লাইন গেছে, সুয়েজের লাইন গেছে, এগুলো সমস্ত কিছু গেছে, দেখছে বেসমেন্টে কোনো প্রবলেম নেই। এরপরে যেটা হলো সেটা হচ্ছে সৌগতবাবুর ওয়াইফ মাঝে মধ্যেই কিন্তু ওই মহিলাকে, একটা মহিলা, তার ফেস উনি দেখেননি, কিন্তু ওরকম একটা সোনালি বাদামি চুল নিয়ে একটা মহিলা এদিক থেকে ওদিক করছে বারবারই দেখা যেত, এবং মহিলাকে কিন্তু হয়তো ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ডের জন্যই দেখা যেত, তারপরে মনে হতো একটা হাওয়ার বেশি মানে হাওয়ার বেগে কিছু একটা চলে গেল। এবং এই জিনিসগুলো যখন রিপিটেডলি হতে থাকলো, প্রথম প্রথম ওনার বউ ভাবতো যে ঠিক আছে আমি এটা আর বাড়িতে বলবো না, ওনার হাজব্যান্ড চিন্তা করবে বা কিছু, এত দাম দিয়ে কেনা হয়েছে বাড়িটা। কিন্তু তারপরে এই জিনিসটা এত বেশি রেগুলার হতে থাকলো যে উনি বাধ্য হলেন ওনার হাজব্যান্ডকে কথাটা জানাতে। যাই হোক, তো প্রথম প্রথম ওনার হাজব্যান্ড বিশ্বাস করতো না, কিন্তু একদিন যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে সেদিনকে রাতের বেলা ওনারা একটা পার্টিতে গেছিলেন এবং সেখানে খুব খাওয়া দাওয়া হয়, এবং যথারীতি সেই খাওয়া দাওয়াটা একটু অস্বস্তিজনক হয়ে ওঠে সৌগতবাবুর ক্ষেত্রে। তো ওনার না ঘুম আসছিল না। তো উনি ভাবলো যে ঠিক আছে ঘুম যখন আসছে না একটু পায়চারি করি। তো উনি পায়চারি করতে মানে দোতলায় যান, এবং দোতলার ওখানে যে ব্যালকানিটা ছিল সেই ব্যালকানির ওখানে উনি যান। এবং সেই দিন সৌগতবাবু যেটা দেখেছিলেন সেটা হচ্ছে মারাত্মক একটা জিনিস। সেদিন সৌগতবাবু দেখেন যে উনি যখন ব্যালকানিতে কিছুক্ষণ পায়চারি করে যখন উনি নেমে যাবেন, তো তারপর না কেন জানি না মনে হলো যে আরেকবার আমি ব্যালকানিটা দেখি। তো আরেকবার যখন উনি ব্যালকানিটা দেখতে গেলেন তখন উনি দেখলেন যে ওনার যে ব্যালকানিটা সেখানে ওরকমই একজন সোনালি বাদামি চুলের একজন, খুব সম্ভব মানে ওরকম লম্বা চুল, যেটুকু পিছন থেকে দেখে মনে হচ্ছে একজন মহিলা, ওরকমভাবেই তার সেরকম কোনো বস্ত্র নেই, সেরকমভাবে যেন মানে ব্যালকানির থেকে বাইরের দিকে উনি মানে কীরকম একটা হাওয়ায় ভেসে থাকার মতো মনে হচ্ছে উনি দাঁড়িয়ে রয়েছেন। এবং এটা দেখেই সৌগতবাবু এত ভয় পেয়ে যান, এবং ওনার এতটা বেশি অড লাগে যে ওরকম গভীর রাতে ওরকম একটা ব্যালকানিতে যে যে কথাটা ওনার স্ত্রীর আগে বহুবার ওনাকে বলেছেন, সেরকম কোনো জিনিস যে উনিও নিজের চোখে দেখবেন এটা উনি ভাবতে পারেন না। এবং এটা দেখার পর ওনার এত ভয় লেগে যায় যে উনি ওখান থেকে মানে দৌড়ে ওখান থেকে উনি সিঁড়ি দিয়ে নেমে চলে আসেন। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে সিঁড়ির ওই লাইটটা পরপর 2-3 বার কেটে যায়,
তারপরে কিন্তু সিঁড়ির লাইটটা উনি ঠিক করেনি, কারণ ওনার মনে হয়েছিল যে দূর সিঁড়িতে এরকম হয়েছে, তো মানে সিঁড়ির আগে আর পরে মানে ল্যান্ডিংয়ের পরে ওখানে একটা বেশ জোরালো লাইট ছিল, তো সেই আলোতেই ওনারা ওঠানামা করতেন। তো উনি যখন নামছিলেন সেই বন্ধ হয়ে থাকা কেটে যাওয়া লাইট দুটো মানে বারবার জ্বলছে নিভছে এরকম করছে। এবং উনি এসে যখন ওনার ওয়াইফকে কথাটা বলেন ঘুম থেকে তুলে, ওনার ওয়াইফ বলছে যে তুমি একদম আর উপরে যাবে না, আমরা এই বাড়িতে কিন্তু আমি তোমাকে বহুদিন থেকে বলছি, আমি যখনই একা থাকি আমি দেখি আমি বিভিন্ন রকমের আওয়াজ পাই। ওনারা বেসমেন্টে গেছেন, বেসমেন্টে গিয়ে ওনারা চেক করেছে যে কোথাও হয়তো ইঁদুরের বড় বাসা রয়েছে বা কিছু, ওনার কিচ্ছু কিন্তু পায়নি, একদম ক্লিন। আরও একটা যেটা অদ্ভুত জিনিস যেটা সৌগতবাবু লক্ষ্য করেছিলেন, যে ওই বাড়িটার আরও একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে যতই গাছপালা কেটে দেওয়া হোক যাই হোক না কেন, 2 থেকে 3 দিনের মাথায় আবার মানে পুরনো মরা গাছের মানে ডাল হোক বা শিকড় হোক ওই বারান্দার কাছে এসে পড়তো। মানে উনি বলছেন যে আমি বহুবার নিজে হাতে কেটেছি, লোক দিয়ে কাটানো হয়েছে, তারপরেও কিন্তু এই জিনিসগুলো মানে ওই পুরনো গাছের আর মনে হতো যেন একটা শিকড়গুলো ওই বারান্দাটাকে বা পুরো বাড়িটাকে একেবারে পুরো আগলে রয়েছে। ওনার ছেলে 2-3 বার মানে ওনার হঠাৎ করেই ওনার ছেলের মনে হয়েছে কেউ ওনার ছেলেকে ফাট করে ঠেলে দিল, হয়তো খুব বেশি জোরে নয়, কিন্তু মনে হলো পড়ে গেল। এরকম কিন্তু একবার দুবার নয়, প্রায় 5 থেকে 6 বার ওনার ছেলে কিন্তু খাট থেকে সোফা থেকে পড়ে যায়। এবং যখনই এই বিষয়গুলো রিপিটেডলি হতে থাকে তখন ওনারা বুঝতে পারে যে সামথিং ইজ রং ইন দিস হাউস। যাই হোক, তো এরপরে কী হয়েছিল সেটা আমি বলবো, তার আগে আমি এখন স্ক্রিনে বাড়ির যে 3টে ছবি উনি শেয়ার করেছে সেই 3টে ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবং এটা দেখলে আপনারাও হয়তো বুঝতে পারবেন যে বাড়িটা কতটা ভয়ঙ্কর টাইপের ছিল। এত সুন্দর বাড়ি, কিন্তু সেই সুন্দরের মধ্যে একটা ভয়ঙ্কর যে দিক ছিল সেটা হয়তো আপনারা ছবি দেখে বুঝতে পারবেন। আমি এখন ছবিটা স্ক্রিনে রাখছি, আপনারা দেখে নিন। তো ছবিটা দেখলেন আপনারা, আমার তো দেখে ভীষণই আনক্যানি লেগেছিল, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো এরপরে যেটা হলো, ওনারা কিন্তু 10টা মাস ওই বাড়িতে এরকমই কষ্ট করে এরকমই ভৌতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু ওনাদের কেটে যেতে থাকে। এরপরে যেটা হলো মানে ওনারা যতই ভাবতেন যে ঠিক আছে পয়সা খরচা করে বাড়িটা কেনা হয়েছে, উনি কিছু লোনও করেছিলেন ব্যাংক থেকে বাড়িটা কেনার জন্য, তো এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে তো মানে একটা বাড়ি কেনা হলো আবার সেটাকে বেচে, আর এটা মানে আমেরিকায় কাজগুলো করা কিন্তু এতটাও সহজ নয়। তো ওনারা দেখলেন যে আস্তে আস্তে ওনার ছেলের উপরে প্রভাবটা পড়ছে, যে ওনার ছেলে যেভাবে একটা স্বাভাবিকভাবে একটা 9 বছরের ছেলে, সে হঠাৎ করে মানে বাড়িতে ঘরে একা থাকতে চাইছে না, কেমন একটা ভয় পাচ্ছে, বলছে মা আমি এক্ষুনি পড়ে যাব, কেউ আমাকে ঠেলা মারবে। এবং মানে তার ছেলে মানে আরও অন্যান্য বন্ধু বান্ধবদেরকে বলছে যে আমার বাড়িতে হঠাৎ হঠাৎ আমি পড়ে যাচ্ছি, এরকম এরকম ঘটনা ঘটছে, সবাই ওকে নিয়ে হাসাহাসি করছে। ইভেন ওনারা মানে এই সৌগতবাবু এবং ওনার ওয়াইফ যে ওনার ছেলেকে কিছু বলবে সেটাও বলতে পারছে না, কারণ সত্যি এরকম ঘটনা ঘটছে, কেন ঘটছে নিজেরাই বুঝতে পারছে না। তো এরকমভাবে যখন আস্তে আস্তে চলতে থাকে, তো তখন সৌগতবাবু ওনারই মানে এক বন্ধুর মারফত জানতে পারে যে একজন ভদ্রলোকের কথা জানতে পারেন, যিনি কিন্তু মানে কোনো একটা জায়গায় মানে কোনো একটা স্পেসে কোনো স্পিরিট আছে কিনা, বা স্পিরিট থাকলে সেই স্পিরিটটা ভালো না খারাপ না সেটা কারোর পক্ষে ক্ষতিকর কিনা সেটা বলতে পারে। উনি কয়েকজনকে ওনার ব্যাপারে ওনার খুব কাছে 2-1জন বন্ধুকে ব্যাপারটা জানিয়েছিলেন। তো বলে যে ঠিক আছে তাহলে তুই একটা এরকম একজন আছে, তো তার সাথে আমি তোকে কথা বলিয়ে দেবো ফোনে। তো সে হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের বাফেলোতে থাকে। তো সেই বাফেলো থেকে ওই লোকটার কন্ট্যাক্ট নাম্বার দেয়া হয়। তো এই সৌগতবাবু ফোন করে। তো ফোন করার পরে ওনাকে কিছু রিচুয়াল বলে দিয়েছিল। আমি রিচুয়ালসটা নিয়ে উনি ডিটেলসে লিখেছেন, আমি সেই ডিটেলসে আর আজকে বলছি না, তাহলে ঘটনাটা আরও অনেক বড় হয়ে যাবে। তো মানে যেমন লেবু দিয়ে, সর্ষে দিয়ে, তারপরে জল দিয়ে এরকম কিছু আর কি উনি রিচুয়ালসের কথা বলেন। তো বলেছে যে রিচুয়ালসটা তুমি করো এবং করার পর রেজাল্ট কী আসছে সেটা আমাকে ছবি সহ পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে। তো উনি সেগুলো করে, এবং করার পরে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটায় বোঝা যায় যে সত্যি সত্যি ওনার ওই বাড়িতে বেশ কয়েকটা স্পিরিট রয়েছে। সেটা কিন্তু প্রমাণ হয়, মানে ওই যে রিচুয়ালসের যে রেজাল্টগুলো আসে তাতে এটা প্রমাণ হয়। এবং তারপরে ওই ভদ্রলোক সে কিন্তু বিভিন্ন জিনিসপত্র ব্যাপারগুলোকে আর কি পর্যালোচনা করে উনি জানান যে স্পিরিটগুলো রয়েছে সেই স্পিরিটগুলো কিন্তু ওই বাড়িটার মধ্যে বহু বছর ধরে থাকে।
এবং এর মানে প্রথম যে যিনি ওনার ছিলেন তার সেই সময় কিন্তু বাড়িটা খুব ঠিকঠাকই ছিল। তারপর থেকে কিন্তু যারাই ওই বাড়িতে এসে তারা কিন্তু কেউই বেশি দিন ওই বাড়িটায় থাকতে পারেনি। তো বলছে যে স্পিরিটগুলো কিন্তু মানে এমনিতে ক্ষতিকর খুব সেটা নয়, কিন্তু এই স্পিরিটগুলো চায় না যে তোমরা এখানে থাকো, কারণ ওদের অসুবিধে হচ্ছে। বলছে যে দেখো ওরা এখন তোমাকে বোঝানোর চেষ্টা করছে যাতে তুমি এই বাড়িটা ছেড়ে স্বেচ্ছায় চলে যাও বা বেঁচে দাও, যা হোক করো, কিন্তু এরপরে যদি স্পিরিটগুলো মনে করে যে না এদেরকে আমি ক্ষতি না করলে এরা যাবে না আমাকে ছেড়ে, আমাদের এই জায়গা ছেড়ে, তখন কিন্তু ওরা তোমাদের ক্ষতিও করতে পারে। তো তখন উনি বলেছিল যে তোমাদেরকে এই বাড়িটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ছাড়তে হবে, এটা তোমরা জেনে রেখো। ইন দ্য মিন টাইম উনি বেশ কিছু রিচুয়ালস বলে দেন, বলে যে এগুলো এগুলো করে তোমরা থাকো, কারণ বাড়ি বেচবো বললেই তার বেচা যায় না, কারণ ওনার একটা মানে মর্টগেজ ছিল, তো সেই মর্টগেজ ট্রান্সফার করাতে হবে বা যাই হোক যেটা হোক ওনাকে করতে হবে, নতুন থাকার জায়গা খুঁজতে হবে। তো বলে যে আপনি ততদিন আর কি তোমাদের কোনো বড়সড় ক্ষতি করতে পারবে না। তো ওনার ছেলে তখন ছোট, ছেলেকে তো সব বলা যাবে না, সে আরও ভয় পেয়ে যাবে। তো ওনার ছেলেকে আর কি না জানিয়ে ওই রিচুয়ালসগুলো শুরু করে, এবং ওনারা ভিতরে ভিতরে এই একটা কোনো কোম্পানিকে দিয়ে বাড়িটাকে আবার লিস্টিং করিয়ে দেয় যাতে আর কি বাড়িটা বেচা যায়। তো এরপরে ওনারা 2 মাস মতো ছিল, কিন্তু সৌগতবাবুর ওয়াইফ এতটাই ভয় পেয়ে গেছিলেন, যেহেতু ছেলেকে নিয়ে ওনারা খুব কনসার্ন থাকতেন। তো তখন ওনারা বললো যে না, আমরা এই বাড়িটা কবে কে বেচবে কে কিনবে আর কি সে অপেক্ষায় আমরা থাকবো না। তো ওনারা আবার একটা জায়গায় রেন্টে চলে যান, এবং তার 5-6 মাসের মধ্যে ওনারা কিন্তু বাড়িটা মোটামুটি যে দামে কিনেছিল তার থেকে খুব সামান্য একটু বেশি দামে ওনারা বিক্রি করে দেন। এবং তারও পরে এই 2023-এর মে মাস নাগাদ ওনারা একটা ছোট আর কি অ্যাপার্টমেন্ট, মানে যে বাড়িতে ওনারা উঠেছিল সেই তুলনায় অনেকটাই ছোট একটা অ্যাপার্টমেন্ট ওনারা কেনেন, এবং এখনও ওনারা খুব ভালোভাবে সেই বাড়িতে আছেন। তো এই ধরনের মানে স্পিরিট বলুন বা এই ধরনের শক্তি বলুন, আত্মা, এগুলো কিন্তু সব জায়গাতেই বিরাজমান থাকে। সেটা মানে কোনো দেশের কোনো ব্যারিয়ার নেই, কোনো জায়গার ব্যারিয়ার, এগুলো কিন্তু থাকে। আর যারা এগুলোকে ফেস করেছে তারা নিজেরাও খুব ভালো মতো জানে যে জিনিসগুলো যাকে ফেস করতে হয় সেটা কীরকম হয়। তো সৌগতবাবুকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলোকে একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।